গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস শুভ্র। পড়ছি এর ৭ম পর্ব। আসমানি উঠে চলে গেল। যাবার আগে খুব ভালো মতো পর্দা টেনে দিল। ঘর কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে আছে। এই অন্ধকারটাও ভালো লাগছে। সব ঘরের আলাদা আলাদা গন্ধ থাকে, এই ঘরেরও আছে। প্রতিটি মানুষকে যেমন গায়ের গন্ধ দিয়ে আলাদা করা যায়, প্রতিটি ঘরকেও তেমন গন্ধ দিয়ে আলাদা করা যায়। বিশেষ বিশেষ শ্রেণীর ঘরগুলির মধ্যে গন্ধ বিষয়ক মিল থাকে। আসমানিদের মতো মেয়েরা যেসব ঘরে থাকে সেসব ঘরও হয়তো গন্ধের কারণে অন্যরকম। শুভ্র ঘড়ি দেখল ৩টা বাজে। ঘুম ঘুম পাচ্ছে, সামান্য ক্ষুধা বোধও হচ্ছে। আজ সকাল থেকেই সে বাইরে বাইরে ঘুরছে। দুপুরে খাওয়া হয়নি। ২টা বাজার ১০ মিনিট আগে অফিসে গিয়েছিল। ভেবেছিল অফিসে কিছু একটা খেয়ে নিবে। ওসি সাহেবের সঙ্গে কথা বলে হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল বলে কিছু খাওয়া হয়নি। নতুন ম্যানেজার সিদ্দিক বলল, ওইসব জায়গায় আপনার ঘন ঘন যাওয়া ঠিক না। কি বলতে হবে আমাকে বলে দিন, আমি বলবো। শুভ্র শান্ত গলায় বলল, ঘন ঘন যাবার কথা উঠছে কেন? আমি তো আজ নিয়ে ২য় বারের মতো যাচ্ছি। ম্যানেজার বলল, ২য় বার যাবারও দরকার নেই। দরকার আছে কি নেই সেটা আমি দেখব। জি আচ্ছা। নতুন ম্যানেজারকে শুভ্রর পছন্দ হয়েছে। সে শুভ্রকে ভয় পাচ্ছে না। তার যেটা বলার দরকার সে বলছে। সিদ্দিককে এনে দিয়েছেন ক্যাশিয়ার সাহেব। ক্যাশিয়ার সাহেব ছেলেটিকে দেবার সময় শুধু বলেছেন, ছেলে ভালো, একে দিয়ে কাজ করে আরাম পাবেন। শুভ্র আরাম পাচ্ছে এবং বুঝতে পারছে সিদ্দিক ছেলেটি অল্প দিনের ভেতর তার ডান হাত হয়ে উঠবে। যখনই সে ডান হাত হবে তখনই তাকে বিদায় করতে হবে। বড় প্রতিষ্ঠানে মালিকের ডান হাত থাকতে নেই। ডান হাত কেন, বাঁ হাতও থাকতে নেই। শুভ্রের ধারণা সে বদলে যাচ্ছে। মানুষ এক রাতে বদলায় না। মানুষের বদলানোর প্রক্রিয়াটা অত্যন্ত মন্থর। যে বদলায় সে নিজে বুঝতে পারে না। যারা তার আশেপাশে আছে তারাও কিছু বুঝতে পারে না। কারণ যে বদলায় সে আশেপাশের সবাইকে নিয়ে বদলায়। শুভ্র আসমানির ঘরে নতুন ম্যানেজার ও মঞ্জুকে নিয়ে এসেছে। মঞ্জু এখন বারান্দায় বসে আছে। মঞ্জু বসেছে মেঝেতে পা ছড়িয়ে। তার পাশে চেয়ারে বসে আছে সিদ্দিক। সিদ্দিকের চোখ মেঝের দিকে। মঞ্জু তার জায়গা থেকে নড়বে না। ম্যানেজার সাহেবও নড়বে না। আসমানি বড় একটা গ্লাসে করে শরবত এনেছে। মনে হচ্ছে দুধের শরবত। ফেনা ওঠা দুধে বরফের কুচি ভাসছে। দুধটা পুরোপুরি সাদাও না, হালকা সবুজাভ। গ্লাসে চুমুক দিয়ে শুভ্রর ভালো লাগলো। অদ্ভুত স্বাদ, ঝাঁঝালো, টক মিষ্টি, কেমন যেন নোনতা নোনতা। শরবতটা মুখে দেওয়া মাত্র জিভের সঙ্গে চকলেটের মতো জড়িয়ে যাচ্ছে। আসমানি বলল, আস্তে আস্তে খান, এই শরবত ধীরে ধীরে খাইতে হয়। এই শরবতে বিশেষ কিছু কি দেয়া হয়েছে? আসমানি হাসল। কি সুন্দর হাসি! মেয়েটার দাঁতগুলি যে এত সুন্দর তা আগে লক্ষ্য করা হয়নি। আসমানি, জি? তোমাদের এখানে নতুন একটা মেয়ে এসেছে না? জি। মেয়েটার নাম কি? আমার ঘর এখানে যারা আসে তাগর কোনো নাম থাকে না। ঘরে ঢুকনের আগে নাম থাকে, একবার ঢুইকা গেলে আর নাম নাই। এই যেমন ধরেন আপনি, এখন কিন্তু আপনারও নাম নাই। তোমার কথাবার্তা কিছু বুঝতে পারছি না। শরবতটা এত তাড়াতাড়ি খাওয়ান ঠিক না, ধীরে খান। আসমানি, তোমাদের এখানে কি টেলিফোন আছে? একটা টেলিফোন করা দরকার। এখানে টেলিফোন নাই। আপনি টেলিফোন করবেন? হ্যাঁ। খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। খুব দরকার হইলে আমি একটা টেলিফোন জোগাড় করে দেব। এখানে রানী নামের একজন আছে, তাকে তার সাহেব একটা মোবাইল টেলিফোন দিয়েছে। ও, বুড়া সাহেব? রাইতে ঘুমাইবার আগে টেলিফোনে খারাপ কথা না বললে বুড়ার ঘুম হয় না, এই জন্যই দিয়েছে। সে প্রতি রাতে রানীর সাথে খারাপ কথা বলে, এর জন্যে মাস কাবারি টাকা দেয়। ও, আপনি আস্তে আস্তে শরবত খান, আমি টেলিফোন এনে দিব। তোমার শরবতটা খেতে খুবই ভালো, আমি আরেক গ্লাস খাব। আসমানি আবারও হাসল। শুভ্রর মনে হল এবারের হাসিটা আগের বারের চেয়েও সুন্দর। টেলিফোন ধরল বিনু। শুভ্র বলল, বিনু, তুমি কি একটা কাজ করে দিতে পারবে? আমার ঘরে একটু যাও, টেবিলের ড্রয়ারটা খুলে দেখো তো 2টা ক্যাসেট আছে কিনা। একটায় লেখা মীরা, অন্যটায় বিনু। ক্যাসেট 2টা কিসের বুঝতে পারছো তো? পারছি। আমি টেলিফোন ধরে আছি, তুমি ক্যাসেট নিয়ে এসো, বেশি দেরি করবে না। আমি ঘুমিয়ে পড়তে পারি, আমার খুবই ঘুম পাচ্ছে। শুভ্র তার গ্লাস প্রায় শেষ করে এনেছে। সে এখন নিশ্চিত শরবতে বিশেষ কিছু দেয়া হয়েছে। সেই বিশেষ কিছুটা কি জানতে ইচ্ছা করছে না। ঘুম ঘুম পাচ্ছে।
আবার জেগে থাকতেও ইচ্ছা করছে। বিনু বলল, হ্যালো। শুভ্র আগ্রহের সঙ্গে বলল, ক্যাসেট পেয়েছ? হ্যাঁ। আমার একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট এবং ক্যাসেট প্লেয়ার দরকার। আরেকটা মেয়ের হাসি রেকর্ড করব। সমস্যা হলো ঘরে তো কোনো রেকর্ডার নেই। কি করা যায় বিনু বলো তো? প্রবলেমে পড়ে গেলাম। আপনি বলেন কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই ব্যবস্থা করছি। মঞ্জুকে ক্যাসেট কিনতে পাঠাবো। মঞ্জু যে বসে আছে খেয়াল ছিল না। শুভ্র মোবাইল সেটটা আসমানির দিকে এগিয়ে দিল। আসমানি বলল, আপনার কাছে রেখে দিন, যদি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে কথা বলবেন। শুভ্র বলল, আচ্ছা। আমি আপনার মাথার চুলে বিলি করে দিব? দাও। আপনি আরাম করে ঘুমান। আপনাকে দেখা মনে হইতেছে আপনি খুব অস্থির হয়ে আছেন। অস্থির হইয়া লাভ নাই। আপনি অস্থির হইলেও দুনিয়া যেমন চলব, সুস্থির হইলেও তেমনই চলব। শরবতে কি দিয়েছ? ভাঙের শরবত। ভাঙ খুব সামান্য দেয়া হয়েছে। আপনার খুব ভালো ঘুম হবে। ভাঙের শরবত কিভাবে বানায়? ধুতরা গাছের পাতা দুধের মধ্যে কষলে বানায়। ধুতরা গাছের বোটানিক্যাল নাম কি তুমি জানো? জি না। মীরা জানবে। মীরার অনেক পড়াশোনা। দেখি টেলিফোনটা। মীরাকে জিজ্ঞেস করে জেনে নেই। আরেকদিন হয়তো জানতে ইচ্ছা করবে না। জানতে ইচ্ছা না করলে জানবেন না। পান খেতে ইচ্ছা করছে। আসমানি একটা পান আনিয়ে দেবে? হাফিজ মিয়ার পান। হাফিজ মিয়া কে? আছে একজন, খুব ভালো পান বানায়। সবাই তার পান খায়। আচ্ছা আনায় দিতেছি। শুভ্র ঘুমিয়ে পড়ল। পুরো রাতে তার একবারও ঘুম ভাঙল না। ঘুম এবং জাগরণের মাঝখানের পর্দা ক্রমেই হালকা হয়ে যাচ্ছে এবং এই পর্দা কাঁপছে, দুলছে। শুভ্র জেগে উঠছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ছে। মজার ব্যাপার, ঘুমের সময় সে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ধারাবাহিকতা তাতে নষ্ট হচ্ছে না। স্বপ্নটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবারও শুরু হচ্ছে। স্বপ্নের ঘটনা সামান্য বদলে যাচ্ছে, কিন্তু মূল পাত্রপাত্রী ঠিকই থাকছে। তবে পাত্রপাত্রীদের চেহারা পাল্টাচ্ছে। স্বপ্নে মীরা ছিল। মীরার সঙ্গে প্রায় তালগাছের মতো লম্বা একটি মেয়ে ছিল। সেই মেয়েটা হাঁটছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। লম্বা মেয়েটা স্বপ্নে শুধুই হাসছিল। পুরুষদের মতো হাসছিল, ভরাট গম্ভীর গলায় হাসি। মাঝখানের বিরতির পর স্বপ্ন আবার যখন শুরু হলো, তখনও মীরা আছে এবং মীরার সঙ্গিনীও আছে। তবে সে আর আগের মতো লম্বা না, বরং মীরার চেয়েও বেটে হয়ে গেছে এবং তার চেহারাও পাল্টে গেছে। তাকে দেখাচ্ছে খানিকটা বিনুর মতো। এই বিনু যে প্রথমের দেখা তালগাছ মেয়ে তা বোঝা যাচ্ছিল তার হাসি থেকে। সবকিছু বদলালেও তার হাসি বদলায়নি। সে আগের মতো ভরাট গম্ভীর গলার হাসি। শুভ্র ঠিক করল তাকে জিজ্ঞেস করবে, আপনি তো একটু আগেই প্রায় তালগাছের মতো লম্বা ছিলেন, এখন এমন বেটে হয়ে গেছেন কেন? আপনাকে দেখাচ্ছে স্লিপিং বিউটি সাত বামুনের একজনের মতো। যে প্রশ্ন জিজ্ঞেস করার কথা সেই প্রশ্ন স্বপ্নে কখনোই করা হয় না। সম্পূর্ণ অন্য প্রশ্ন করা হয়। কাজেই শুভ্র যা বলল তা হচ্ছে, আপনি খুঁড়িয়ে হাঁটছেন কেন? মেয়েটা বলল হাসতে হাসতে, আমি খুঁড়িয়ে হাঁটছি কারণ আমার একটা পা কাঠের। দেখতে চান? শুভ্র বলল, না। স্বপ্নে সময়ের ব্যাপারটা বদলে যায়। দীর্ঘ বাক্য বলতে খুব কম সময় লাগে, আবার সামান্য না বলতেও অনেক সময় লাগে। শুভ্র দীর্ঘ সময় নিয়ে না বলল। তার আগেই মেয়েটা তার কাঠের পা দেখাবার জন্য তার শাড়ি তুলে ফেলেছে। শুভ্র অবাক হয়ে দেখছে মেয়েটার পা মোটেই কাঠের না, রক্ত মাংসের পা। শুভ্র বলল, আপনার পা তো কাঠের না। মেয়েটা বলল, হাত দিয়ে ছুঁয়ে দেখো। হাত দিয়ে ছুঁয়ে না দেখলে কি করে বুঝবে? মেয়েটার গলার স্বর বিনুর মতো। সে এখন হাসছেও খুব স্বাভাবিকভাবে। শুভ্র বিনুর পা ছুঁয়ে দেখতে গেল, তখনই তার ঘুম ভাঙল। সে খুবই অপরিচিত জায়গায় শুয়ে আছে। তার বিছানা নরম। বিছানার উপর বালিশ নরম, গায়ের উপর পাতলা চাদর দেয়া। সে যে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আছে, সেই দেয়ালটা অপরিচিত। দেয়ালে পেন্সিল দিয়ে কয়েকটা টেলিফোন নাম্বার লেখা। শুভ্র দেয়ালের দিক থেকে মুখ ফিরিয়ে নিতেই দেখল খাটে আসমানি বসে আছে। আসমানির হাতে মগ। মগ থেকে ধোঁয়া উঠছে। আসমানির চেহারা সম্পূর্ণ অন্যরকম লাগছে। শান্ত, সুখী সুখী মুখ। সে চোখে টেনে কাজল দিয়ে চোখ দুটিকে সুন্দর করে ফেলত ঠিকই, তবে খানিকটা অপরিচিতও করে ফেলত। মেয়েটা এখনো চোখে কাজল দেয়নি বলে তার চোখ খুবই পরিচিত লাগছে। আসমানি বলল, চা আনছি। শুভ্র বলল, ও নেন, আগে কুলি করেন। মেয়েটা মগে করে শুধু যে চা এনেছে তা না,
তার এক হাতে পানির গ্লাসও ধরা আছে। পানির গ্লাস চোখে পড়েনি, ধোয়া উঠা মগ চোখে পড়েছে। আসমানি বলল, নেন, কুলি করেন, সিলুমসিতে কুলি ফেইলা চা খান। মেয়েটা এত স্বাভাবিকভাবে কথা বলছে যেন শুভ্র দীর্ঘদিন ধরে এ বাড়িতে বাস করে, সকালবেলা ঘুম থেকে উঠে চিলুমচিতে কুলি ফেলে চা খায়। চায় চিনি টিনি সব ঠিক হয়েছে? চায় চিনি ঠিক হয়নি, সামান্য কম হয়েছে। তারপরও শুভ্র বলল, হ্যাঁ ঠিক হয়েছে। আপনার ঘুম ভালো হয়েছে? হুম। হুঁ বললেন কেন? আপনার ঘুম মোটেই ভালো হয়নি। ঘুমের মধ্যে খুব ছটফট করছেন, দুঃস্বপ্ন দেখেছেন। তুমি জানলে কি করে? জানব না কেন, আমি তো আপনার পাশেই বসেছিলাম। বলতে বলতে আসমানি হাসল। এই হাসিও কি স্বাভাবিক, যেন শুভ্রর বিছানার পাশে বসে থেকে রাত কাটানো এই মেয়েটির অনেক পুরনো অভ্যাস। আপনি রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছেন, ঠিক না? ভাঙের শরবতের এই একটা খারাপ ব্যাপার আছে, কম খেয়ে ঘুমোতে গেলে সবাই দুঃস্বপ্ন দেখে, বেশি কইরা খাইলে দেখে শান্তির স্বপ্ন। ও আচ্ছা। আমি একবার কি স্বপ্ন দেখছিলাম জানেন? আমি স্বপ্নে দেখছিলাম আমাকে ঘিরে ভন ভন করে নীল মাছি উঠতেছে। মাছিগুলির মাথা দেখতে মানুষের মাথার মতো। পরিচিত সব মানুষের মাথা যেন ছোট হয়ে গেছে, যেখানে কান থাকার কথা সেখানে পাখা, সবাইরে চেনা যাইতেছে। ইন্টারেস্টিং। আপনি এরকম কোনো স্বপ্ন দেখেছেন? না। এখন কটা বাজে? 10টা এখনো বাজে নাই, কিছুক্ষণের মধ্যে 10টা বাজব। আপনি কি নাস্তা খাইবেন? আমি কোনো নাস্তা খাবো না, আমি এখন চলে যাব। আচ্ছা, আরেক কাপ চা খেতে পারি? চাটা ভালো হয়েছে। আসমানি কোনো কথা না বলে চলে যাচ্ছে। সে একবারও বলল না নাস্তা খেয়ে যান। নাস্তা না খেয়ে যাবেন কেন? যে মেয়ে খুব যত্ন করে তাকে সারা রাত রেখে দিয়েছে, সে সকালে নাস্তা না খাইয়ে বিদায় করে দিচ্ছে, ব্যাপারটা মিলছে না। তারপরেও মনে হচ্ছে ঠিক আছে। যা ঘটছে সবে তো স্বাভাবিক লাগছে কেন? এখন যা ঘটছে তা স্বপ্নের অংশ না তো? একমাত্র স্বপ্ন দৃশ্যেই সব স্বাভাবিক লাগে। শুভ্র একবার আকাশে উড়ার স্বপ্ন দেখেছিল। উঠতে উঠতে সে যেন কোথায় চলে যাচ্ছে। সে মোটেই বিস্মিত হয়নি, তার কাছে মনে হচ্ছিল সে তো উড়বেই। তুমি যখন স্বপ্ন দেখো তখন স্বপ্নটাকে বাস্তব মনে হয়। স্বপ্ন ভঙ্গের পর বুঝতে পারো এতক্ষণ যা ঘটেছে তার কোনো অস্তিত্ব নেই। পৃথিবীতে যখন তুমি বাস করো তখন এই পৃথিবীটাকে তোমার কাছে বাস্তব মনে হয়। পৃথিবীর জীবনটাও যে স্বপ্নের জীবনের মতো অলীক ভ্রান্তি তা তুমি বুঝতে পারবে যখন তুমি পৃথিবী থেকে বিদায় নেবে। কথাগুলি কার? প্রতিটি লাইন মনে আছে, অথচ লাইনগুলি কার তা মনে আসছে না কেন? শুভ্র ভুরু কুঁচকে তাকিয়ে আছে। তার মাথা কি কাজ করছে না? মস্তিষ্কের নিউরনে কোনো জটিলতা সৃষ্টি হয়েছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে জটিলতম বস্তু হল মানুষের মস্তিষ্ক, জটিল এবং রহস্যময়। মস্তিষ্কের ক্ষুদ্র একটি অংশই শুধু মানুষের নিয়ন্ত্রণে, বাকি অংশ কাজ করে সম্পূর্ণ তার মতো। কাগজ পোড়ার গন্ধ আসছে, এই গন্ধের সঙ্গে মিশেছে জুতা পালিশের গন্ধ। শুভ্রর ঘুম পাচ্ছে। আসমানি চা নিয়ে এলে চা খেয়ে আবার ঘুমিয়ে পড়লে কেমন হয়? আসমানির উপর তার রাগ করা উচিত, প্রচণ্ড রাগ। আসমানি যা করেছে তাকে সমর্থন করার কোনো কারণ নেই। সে তাকে ইচ্ছে করে ড্রাগ মেশানো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে পারে না। ভাঙের শরবত শুনলে তেমন কিছু মনে হয় না, কিন্তু ধুতরা পাতা কচলে ভাঙের শরবত বানানো হয়। ধুতরা গাছ এই পৃথিবীর খুবই রহস্যময় গাছ। এই গাছ মানুষের চেতনার উপর কাজ করে। শুধু মানুষ না, যাবতীয় পশু পাখি এই গাছের ফল, গাছের পাতা এবং শিকড়ে আক্রান্ত হয়। মানুষ, পশু পাখি এক চেতনা থেকে অন্য চেতনায় চলে যায়। তখন সেই চেতনার জগৎকেই মনে হয় সত্যি জগৎ, বাকি সব মিথ্যা। আসমানি চা নিয়ে এসেছে। তার হাতে একটা পিরিচে মাখন লাগানো টোস্ট বিস্কিট। আসমানি বলল, আপনার নতুন ম্যানেজার সাহেব আপনারে নিতে এসেছেন। শুভ্র বলল, ও। আসমানি বলল, উনি আমার সঙ্গে খুব রাগারাগি করছেন। কেন? কারণ ওনার ধারণা হয়েছে আমি কৌশল করে আপনাকে এখানে রেখে দিয়েছি। তোমার ধারণা তুমি কৌশল করনি? না। ভাঙের শরবত দিয়ে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিলে। সারা রাত আমি মরার মতো ঘুমুলাম। এখন বলছো তুমি কৌশল করনি? আমি কোনো কৌশল করি নাই। আপনার খুবই ইচ্ছা করতেছিল এখানে রাত কাটাবার। সাহস করে কথাটা বলতে পারতেছিলেন না, আমি সেই সাহসটা দিয়েছি। শুভ্র শান্ত গলায় বলল, আমার খুব ইচ্ছা করছিল এখানে থাকার।
আসমানি হ্যাঁসূচক মাথা নাড়ল। শুভ্র বলল, সেটা কি করে বুঝে ফেললে? ইচ্ছা করতেছিল বলে আপনি বলা মাত্র থেকে গেলেন, একবারও আপত্তি করলেন না, ঘুম থেকে উঠেও কিছু বলেন নাই। সব মানুষ একরকম না, এক এক মানুষ এক এক রকম। আসমানি শব্দ করে হাসল। শুভ্র বলল, তুমি হাসছ কেন? আসমানি বলল, আপনার কথা শুনে হাসতেছি। হাসার মতো কি বললাম? আপনার ধারণা আপনি অন্যদের চেয়ে আলাদা। আপনি মোটেই আলাদা না, সব মানুষই একরকম। যদিও তারা মনে করে তারা এক একজন এক এক রকম, এটা মনে করে সে আনন্দ পায়। তুমি কি করে বুঝলে সবাই একরকম? আমার পক্ষে বোঝা সবচেয়ে সহজ। কত পুরুষের সাথে আমি বসি। চা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চিনি ঠিক হইছে? হ্যাঁ। আসমানি আবারও শব্দ করে হেসে ফেলল। শুভ্র বলল, হাসছ কেন? আসমানি বলল, আপনার চায়ে আমি একদানা চিনি দিই নাই, অথচ আপনি বলছেন চায়ে চিনি হইছে, এই জন্যে হাসতেছি। আপনি এখন একবার চুমুক দেন। শুভ্র চায়ে চুমুক দিল। আসলেই চায়ে কোনো চিনি নেই। আসমানি এখনও হাসছে, তবে এখন আগের মতো শব্দ করে হাসছে না, নিঃশব্দ হাসি। শুভ্র বলল, তুমি কাজটা কেন করলে? দেখার জন্যে যে আপনি বুঝতে পারেন কিনা। তুমি কি অনেকের সঙ্গে এই কাজটা করো? হ্যাঁ। কেন করো? একবার তো বললাম মজা করার জন্য করি। কিসের মজা? কিসের মজা সেটা আরেকদিন বলবো, আইজ না। আজই বলো, শুনে যাই। আইজ না, আরেকদিন। আপনার ম্যানেজারের খুব রাগ হইতেছে, আপনি আজ চলে যান। আপনার রাগের ম্যানেজারটা ভালো ছিল, রাগারাগি কম করত। এই ম্যানেজারের রাগ বেশি, খালি স্যাঁত স্যাঁত করে। আমি এই ম্যানেজারের নাম দিলাম স্যাত ম্যানেজার। শুভ্রর যেতে ইচ্ছা করছে না। সে চিনি ছাড়া চায়ে চুমুক দিচ্ছে। চাটা খেতেও তার খারাপ লাগছে না, ভালোই লাগছে। জাহানারার মনে হলো তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে। শুধু মুখ না, সারা শরীর দিয়ে বের হচ্ছে। বাথটাব ভর্তি পানি নিয়ে সেই পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে পারলে ভালো হতো। সেটা সম্ভব না। বাথটাবের পানিতে তিনি গোসল করতে পারেন না। শরীরের ময়লা পানিতে মেশে, সেই নোংরা পানি আবার গায়ে দেয়া। কি কুৎসিত, কি নোংরা! তিনি এখন বেসিনের সামনে দাঁড়িয়ে আছেন, দু হাতে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছেন। তাতে মুখের গরম কমছে না। সারা মুখে বরফ ঘষলে গরমটা বোধহয় কমত। ফ্রিজে বরফ নেই, বরফের ট্রেটা খালি। বিনু কাছে এসে দাঁড়িয়ে আছে। সে তাকে কৌতূহলী চোখে দেখছে। এমনভাবে দেখার কি আছে? তিনি অস্বাভাবিক কিছু তো করছেন না, চোখে মুখে পানি দিচ্ছেন। এটা নতুন কিছুও তো না। মাঝে মধ্যেই তার এমন হয়। মাঝে মধ্যেই তার মনে হয় চোখ মুখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। ডাক্তারের সঙ্গে কথাও হয়েছে। ডাক্তার বলেছেন এটা স্নায়ুর একটা অসুখ। স্নায়ুর অসুখ তো মানুষের হতেই পারে। এই অসুখের সঙ্গে শুভ্রর কোনো সম্পর্ক নেই। শুভ্র একটা রাত বাইরে কাটিয়েছে, এটা এমন কোনো ব্যাপার না। ছেলে বড় হয়েছে, মাঝে মধ্যে সে বন্ধুবান্ধবের সঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে গল্প করতে বসলে সময়ের হিসেব থাকে না, রাত হয়ে যায়। এত রাতে ফেরার চেয়ে না ফেরাই ভালো। তবে খবরটা দিতে পারত। শুভ্র কোনোই খবর দেয়নি। রাত 1টার দিকে টেলিফোন করে অফিসের নতুন ম্যানেজার জানিয়েছে, ছোট সাহেব রাতে ফিরবেন না, সকালে ফিরবেন। জানারা বললেন, রাতে ফিরবে না কেন? বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করছেন। জানারা বললেন, আচ্ছা ঠিক আছে। ম্যানেজার বলল, আম্মা আপনি দুশ্চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়েন। ম্যানেজারের টেলিফোন পেয়ে জাহানারার দুশ্চিন্তা পুরোপুরি চলে গিয়েছিল। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু বিছানায় শোয়ামাত্র তার মনে হল, শুভ্র বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, এই খবরটা তার ম্যানেজার কিভাবে জানল? ম্যানেজারের তো জানার কথা না। শুভ্র নিশ্চয়ই ম্যানেজারকে সঙ্গে নিয়ে বন্ধু বান্ধবের বাসায় গল্প করতে যায়নি। শুভ্রর বাবা যখন বেঁচে ছিলেন তখন এরকম ঘটনা ঘটত। হঠাৎ হঠাৎ ম্যানেজার টেলিফোন করে বলতো, বড় সাহেবের একটা কাজ পড়ে গেছে, রাতে তিনি আসতে পারবেন না। জাহানারা বলতেন, আচ্ছা। কি কাজে বড় সাহেব আটকা পড়েছেন, তিনি কোথায় রাত কাটাবেন, কিছুই জিজ্ঞেস করতেন না। ম্যানেজার টেলিফোন রাখার আগে বলতো, আপনি দুশ্চিন্তা করবেন না, ঘুমিয়ে পড়েন। গতকাল রাতে ম্যানেজার শুভ্র সম্পর্কে একই কথা বলেছে। এর মানে কি? 2 এবং 2 যোগ করলে 4 হয়। মানুষের ব্যাপারে এমন অঙ্ক করা কি ঠিক? মানুষ কোনো অঙ্ক না। শুভ্র এবং শুভ্রর বাবা এক না, দুজন দু ধরনের মানুষ। জাহানারার সারা রাত এক ফোঁটাও ঘুম হল না। ভোর থেকে শুরু হলো গরম লাগার অসুখ। মনে হচ্ছে কেউ তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে।
চোখ মুখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। বিনু বলল, আপনার কি হয়েছে? তিনি বিনুর দিকে তাকিয়ে খুব সহজ গলায় বললেন, কিছু হয়নি। কিছু যে হয়নি এটা ভালো করে বোঝানোর জন্য তিনি সামান্য হাসলেন। তারপর আগ্রহ নিয়ে বললেন, বিনু, তুমি আমের টক রাখতে পারো? ছোট মাছ দিয়ে কাঁচা আম দিয়ে টক, আমের টক রান্না করো তো। আজ কেন জানি আমের টক খেতে ইচ্ছা করছে। বিনু তাকিয়ে আছে, কিছু বলছে না। জাহানারা বললেন, গরমের সময় টক খেলে গরম কমে, এটা কি তুমি জানো বিনু? বিনু নাসূচক মাথা নাড়ল। জাহানারা বললেন, গরম দেশের সব ফল এই কারণেই টক হয়। ঠান্ডার দেশে তুমি কোনো টক ফলের গাছ পাবে না। যেমন ধরো তেঁতুল গাছ, এই গাছ হয় আমাদের গরমের দেশে, শীতের দেশে হয় না, কারণ ওদের তেঁতুল খাবার কোনো দরকার নেই, আমাদের আছে। কথাগুলি আমাকে বলেছে শুভ্র। শুভ্রের কথা মন দিয়ে শুনলে অনেক কিছু শেখা যায়। বিনু বলল, আপনার কি জ্বর এসেছে? জাহানারা বিরক্ত গলায় বলল, জ্বর আসবে কেন? বিনু বলল, আপনার চোখ টকটকে লাল হয়ে আছে। বারবার চোখে পানির ঝাপটা দিচ্ছি, এই জন্য চোখ লাল হয়েছে। বলতে বলতে জাহানারা আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে নিজেই চমকে উঠলেন। মনে হচ্ছে এক্ষুনি চোখ ফেটে রক্ত বের হবে। বিনু বলল, আপনার শরীর খারাপ লাগলে আপনি বিছানায় শুয়ে থাকুন, আমি আপনার মাথায় পানি ঢালার ব্যবস্থা করছি। জাহানারা হঠাৎ নিজের অজান্তেই মুখ ফসকে বলে ফেললেন, কাল রাতে শুভ্র কোথায় ছিল তুমি কি জানো? বিনু বলল, জানি। জাহানারা অবাক হয়ে বললেন, কিভাবে জানো? বিনু বলল, উনি আমাকে বলেছেন। কখন বলেছে? এই তো কিছুক্ষণ আগে। শুভ্র কি বাড়িতে এসেছে? বিনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। জাহানারা বললেন, গতরাতে শুভ্র কোথায় ছিল? বিনু জবাব দিল না। টেলিফোন বাজছে। জাহানারা বিনুকে ইশারা করলেন টেলিফোন সেট তার কাছে এগিয়ে দিতে। এ বাড়িতে টেলিফোন আসে খুব কম, সবসময় টেলিফোন তিনি ধরেন। কয়েকদিন ধরে লক্ষ্য করছেন বিনু টেলিফোন ধরছে। এটা ঠিক না, ধমক দিয়ে নিষেধ করে দিতে হবে। শরীরের রাগটা উঠলে ধমক দিতে হবে। জ্বরের কারণে রাগ ঠিকমতো উঠছে না বলে ধমক দিতে পারছেন না। ধমকটা আজকেই দিতে পারলে সবচেয়ে ভালো হতো। জাহানারা টেলিফোন ধরতেই ওপাশ থেকে মিষ্টি গলা একটা মেয়ে বলল, শুভ্র কি বাসায় আছে? ওকে দিতে পারবেন, খুব জরুরি। তুমি কে? আমার নাম মীরা, আমি ওর ক্লাসমেট। জাহানারা কিছু সময় চুপ করে থেকে বললেন, এটা শুভ্রদের বাড়ি না, শুভ্র নামে এখানে কেউ থাকে না। আমার কথাটা আপনি মন দিয়ে শুনুন, আমি নিশ্চিত এটা শুভ্রদের বাড়ি এবং খুব সম্ভব আপনি তার মা। শুভ্রকে টেলিফোন দিতে না চাইলে দেবেন না, কিন্তু একটা খবর তাকে দিতে হবে। আপনি শুভ্রকে বলবেন আলতাফুর রহমান স্যার মারা গেছেন, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনি শুভ্রকে খুব পছন্দ করতেন। তার ডেড বডি ধানমন্ডির বাড়িতে রাখা আছে। শুভ্র যেন অবশ্যই সেখানে যায়। দয়া করে এক্ষুনি শুভ্রকে খবরটা দিন। এই মেয়ে, তোমাকে বললাম এটা শুভ্রর বাসা না। আমার নাম মীরা। বলবেন মীরা টেলিফোন করেছিল। স্যারের নামটা মনে রাখুন, ডক্টর আলতাফুর রহমান, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ফিজিক্স। মনে থাকবে? জাহানারা টেলিফোন নামিয়ে রেখে শুভ্রকে ডেকে পাঠালেন। শুভ্র সঙ্গে সঙ্গে এলো। তিনি শুভ্রর দিকে তাকালেন না, কথা বললেন দেয়ালের দিকে তাকিয়ে, যেন শুভ্র বুঝতে পারে তিনি রাগ করেছেন। শুভ্র, তোর একজন টিচার মারা গেছেন, নাম আলতাফুর রহমান, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তার ডেড বডি ধানমন্ডির বাসায় রাখা আছে। তুই ধানমন্ডির বাসা চিনিস? হ্যাঁ। ওখানে যেতে বলেছে। টেলিফোন কে করেছে? বুড়ো মতো এক ভদ্রলোক, নাম জিজ্ঞেস করেছিলাম, বলল না। তাদের কোনো আত্মীয় স্বজন হবে। আচ্ছা ঠিক আছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে না সে খুব দুঃখিত হয়েছে। কেমন নির্বিকার ভঙ্গিতে চলে যাচ্ছে, মনে হচ্ছে সে তার শিক্ষকের ডেড বডি দেখতেও যাবে না। শুভ্র, হুম, তুই তোর স্যারকে দেখতে যাবি না? না। যাবি না কেন? শুভ্র শান্ত গলায় বলল, উনি তো এখন আর আমার স্যার না, একটা মৃতদেহ। মৃত মানুষ কিছুই না মা। তোমার কি শরীর খারাপ? না। দেয়ালের দিকে তাকিয়ে আছো কেন? তুই তো আমার কথা শুনতে পাচ্ছিস না? পাচ্ছি। কথা শুনতে পাওয়াটাই আসল। দেয়ালের দিকে তাকিয়ে কথা বলা যা, আসমানের দিকে তাকিয়ে কথা বলাও তা। বিনুর কাছে শুনলাম তুমি পরপর দুরাত সেই প্রেতটাকে দেখেছ, বারান্দায় হাঁটাহাঁটি করছিল, তোমাকে নাকি হাত ইশারায় ডাকছিল। সত্যি? না, সত্যি না, আমি বানিয়ে বানিয়ে বলেছি। জাহানারা এতক্ষণ বসেছিলেন, এখন শুয়ে পড়লেন। চাদরে মুখ ঢেকে ফেললেন। তিনি মীরা মেয়েটার কথা ভাবছেন। মেয়েটা দেখতে কেমন?
গলার স্বর মিষ্টি, কাজেই দেখতে ভালো হবে না। যে মেয়ের গলার স্বর যত মিষ্টি সে দেখতে তত খারাপ, আর যে মেয়ের গলার স্বর যত চিকন সে তত মোটা। এটা সহজ হিসেব। এই হিসেব কখনো ভুল হয় না। অনেক চিন্তা ভাবনা করে এইসব বের করা হয়েছে। কোনো নারীর পায়ের পাতা যদি হাতির পায়ের পাতার মতো থ্যাবড়া হয় তাহলে সেই নারী হয় স্বামীঘাতকিনী। মীরা মেয়েটার পায়ের পাতা কেমন কে জানে। যে মেয়ের চুলের আগা ফেটে যায় সে মেয়ে হয় শৈরিনী, স্বামী ছাড়া অন্য পুরুষের সঙ্গে রাত্রি যাপন করে। যে নারী নিতম্ব স্থূল সে হয় কামাতুরা, কাম জ্বরে কাতর। উচ্চকপালি, চিরল দাঁতি, পিঙ্গল কেশ, ঘুরবে কন্যা নানা দেশ। যাহারা রুচু কপাল, চিরল দাঁত এবং মাথার চুলো পিঙ্গল, তিনি নানান দেশ ঘুরেননি। তিনি তার জীবন কাটিয়ে দিচ্ছেন 10-1 গোলাপলাল রোডের দোতলা বাড়ির উত্তরের একটা ঘরে। আকলাক শব্দের অর্থ জানো? মীরা আকলাক সাহেবের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, জানি, আকলাক শব্দের অর্থ চরিত্র। ঠিকই বলেছ, একটু শুধু ভুল করেছ। আখলাক হল সৎ চরিত্র। এখন বলো দেখি, চরিত্রের আর কি প্রতিশব্দ বাংলায় আছে? মীরা বিরক্তিতে ভুরু কুঁচকাল। তার কথা বলতে একেবারেই ইচ্ছা করছে না। রাতে জ্বর এসেছিল, সেই জ্বরের খানিকটা এখনো রয়ে গেছে। গাড়ির জানলার কাচ নামানো, জানলা দিয়ে হাওয়া আসছে, সেই হাওয়ায় শীত শীত লাগছে। এখন শীত লাগার কোনো কারণ নেই, শরীরে যে জ্বর আছে এটাই তার প্রমাণ। আকলাক গাড়ি চালাচ্ছেন। মীরা বসেছে ড্রাইভারের পাশের সিটে। ক্যাসেট প্লেয়ারে মিউজিকের ক্যাসেট বাজছে, জল তরঙ্গের মতো একটা বাজনা। মাঝে মাঝে বাজনা থেমে যায়, তখন খুবই অস্পষ্ট গলায় দুটা মেয়ে হামিং করে। পুরো বাজনাটার মধ্যে ভৌতিক কিছু আছে। মীরা বাজনা শুনছে। বাজনাটা এমন যে মন দিয়ে শোনা যায় না, আবার মন পুরোপুরি সরিয়েও নেওয়া যায় না, ছায়ার মতো কানে লেগে থাকে। আকলাক বললেন, মীরা, তোমার কি শরীর খারাপ? সামান্য খারাপ। জ্বর এসেছে নাকি? চোখ এবং নাকের ডগা লালচে হয়ে আছে। সিমটমসগুলি ইনফ্লুয়েঞ্জার। জ্বর থাকতে পারে। আকলাক হাত বাড়িয়ে মীরার কপালে হাত রাখলেন। হাত ভর্তি সিগারেটের গন্ধ। শরীর ভালো থাকলেই মীরা তামাকের গন্ধ সহ্য করতে পারে না। এখন শরীর খারাপ, রীতিমতো গা গুলাচ্ছে। মীরা কিছু বলল না, নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল কখন তামাক ভর্তি হাতটা সরে যায়। সরতে সামান্য সময় নেবে। কোনো পুরুষ যখন জ্বর দেখার জন্যে কোনো মেয়ের কপালে হাত রাখে তখন সে যতটা সময় জ্বর দেখার জন্য দরকার তার চেয়ে বেশি সময় নেয়। কপাল থেকে হাতটা সরাসরি উঠিয়ে নেয় না, হাত গা স্পর্শ করে ওঠে। এটাই নিয়ম। এই নিয়ম মেনে নেওয়া ছাড়া উপায় নেই। মীরা ক্লান্ত গলায় বলল, আমরা যাচ্ছি কোথায়? তোমাকে তো আগেই বলেছি, লং ড্রাইভ, উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়ানো, ঘণ্টাখানেক ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে নার্ভ ঠান্ডা করা। আমার নার্ভ উত্তেজিত হয়ে আছে, নার্ভ ঠান্ডা করতে হবে। গাড়ি তো ঝড়ের গতিতে চালাচ্ছ না। একটু পরেই শুরু করব। তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দাওনি। তোমার প্রশ্নটা কি? বাংলায় চরিত্র শব্দের কি কি প্রতিশব্দ তোমার জানা আছে? প্রতিশব্দ জানা নেই। আমি বেশ কিছু ডিকশনারি ঘেঁটেছি। আমার কাছে মনে হচ্ছে বাংলা ভাষায় চরিত্রের তেমন কোনো লাকসই প্রতিশব্দ নেই। চলন্তিকায় চরিত্রের প্রতিশব্দ হল সদাচার, স্বভাব, চালচলন, আচরণ। এর বেশি কিছু নেই। না থাকলে কি আর করা? আকলাক সিগারেট ধরাতে ধরাতে বললেন, তুমি হয়তো শুনে একটু অবাক হবে, আমি বাংলা ভাষা নিয়ে কিঞ্চিত পড়াশোনা করছি। লোকে শিখে ফ্রেঞ্চ, আমি সংস্কৃত শিখব বলে মন ঠিক করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পালি বিভাগের একজন শিক্ষক আছেন, তাঁর কাছে শিখব। ভদ্রলোক ইন্টারেস্টিং মানুষ। একাহারী। একাহারী মানে জানো? না। একবেলা খান, দুপুরবেলা, তাও নিরামিষ। গরম ভাত, 1 চামচ ঘি, বেগুন ভর্তা, এইসব। রাতে যখন খিদে লাগে তখন ফল খান, একটা কলা, একটা শসা। ভালো তো। মনে হচ্ছে আমার কথা মন দিয়ে শুনছ না। বলেছি তো আমার শরীরটা ভালো না। তাছাড়া কথাগুলো এমন কিছু ইন্টারেস্টিং মনে হচ্ছে না। আকলাক সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তোমার স্নায়ুতে আমি যদি এখন বড় ধরনের একটা ধাক্কা দিতে পারি তাহলে তোমার জ্বর জ্বর ভাব চলে যাবে, শরীর পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আমার সাধারণ কথাও ইন্টারেস্টিং মনে হবে। ধাক্কা দেব? কিভাবে ধাক্কাটা দেবে? স্নায়ুতে ধাক্কা দেবার অনেক টেকনিক আছে। আমি সহজ একটা টেকনিক ফলো করব, খুব এফেক্টিভ টেকনিক।
আমি নিজে নিজে চিন্তা করে বের করেছি। আক্লাক্স টেকনিক নামে টেকনিকের নামকরণ করা যেতে পারে। টেকনিকটা আগে জানতে চাও না ডিরেক্ট অ্যাকশনে যেতে চাও? টেকনিকটা আগে বলো। আমি করব কি জানো? আমি গাড়ির স্পিড বাড়াতে থাকব। যখন স্পিড প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি চলে আসবে, তখন লক্ষ্য করব উল্টো দিক থেকে আমার কাছাকাছি স্পিডে কোনো ট্রাক বা বাস আসছে কিনা। এরকম কোনো বাস বা ট্রাককে টার্গেট করব। তারপর হঠাৎ চোখের পলকে আমার গাড়ি সেই বাসের বা ট্রাকের সামনে নিয়ে চলে যাব। এত দ্রুত বেগে দুটো গাড়ি আসছে, চট করে এদের থামানো সম্ভব না। কাজেই আমাকে প্রস্তুত থাকতে হবে গাড়ি নিয়ে রাস্তার বাইরে চলে যাবার জন্যে। তোমাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি? হ্যাঁ। করব এরকম কিছু? রাজি থাকলে সিট বেল্ট বেঁধে নাও। আর ক্যাসেট প্লেয়ার বন্ধ করো। মোটামুটি রিস্কি খেলা খেলবো তো, নার্ভ ঠান্ডা থাকা দরকার। মীরা সিট বেল্ট পরল, ক্যাসেট প্লেয়ার বন্ধ করল। আখলাক সাহেব বললেন, জানলার সব কাজ নামিয়ে দাও, দরজা আনলক করো। গাড়ি যদি উল্টে যায়, দরজা লক থাকলে বের হওয়া যাবে না। তোমার ভয় লাগছে না তো? না। তাহলে তৈরি হও। আমি তৈরিই আছি। তুমি সময় মতো ট্রাকের সামনে থেকে সরে আসতে পারবে তো? অবশ্যই পারব। শুধু যদি ট্রাক ড্রাইভার তার সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসতে দেখে ভড়কে গিয়ে ব্রেকের বদলে অ্যাক্সিলেটরে চাপ না দেয়, বা আমি যেদিকে গাড়ি সরাচ্ছি সেও সেদিকে সরায়, সেরকম কিছু ঘটলে ভিন্ন কথা। এরকম কিছু ঘটলে তুমি কি করবে? বিকল্প ব্যবস্থা কি ভাবা আছে? হ্যাঁ, আছে। জরুরি বিকল্প ব্যবস্থাগুলি নির্ভর করে পরিস্থিতির উপর। মীরা লক্ষ্য করল তার পাশে স্টিয়ারিং হুইল ধরে থাকা মানুষটা বড় বড় করে নিঃশ্বাস ফেলছে এবং গাড়ির স্পিড ক্রমেই বাড়ছে। মীরা বলল, তুমি এরকম করে নিঃশ্বাস নিচ্ছ কেন? আখলাক বলল, বেশি করে অক্সিজেন নিয়ে নিচ্ছি। ব্রেনে যেন প্রচুর অক্সিজেন থাকে, সেই ব্যবস্থা। অক্সিজেনের অভাব হলে লজিক্যালি চিন্তা করা যায় না। দূরে তাকিয়ে দেখো, একটা ট্রাক আসছে। এই ট্রাকটাকে আমি টার্গেট করলাম। মীরা লক্ষ্য করল আখলাকের কপালে বিন্দু বিন্দু ঘাম, হাত সামান্য কাঁপছে, চোখের দৃষ্টি স্থির, মাথায় স্টিয়ারিং হুইলের দিকে সামান্য ঝুঁকে এসেছে। মানুষটা অতি বিপজ্জনক একটা খেলা খেলতে যাচ্ছে। যে খেলা যত বিপজ্জনক, ততই তার মজা। গভীর বনে মানুষ বাঘ শিকার করতে যায়। সে জানে যে কোনো মুহূর্তে একটা বাঘ উল্টো দিক থেকে এসে তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়তে পারে। সে বিপদের ব্যাপারটা জানে বলেই শিকার শিকার খেলাটা তার কাছে মজার বলে মনে হয়। ট্রাক প্রায় চলে এসেছে। মীরা লক্ষ্য করল তার মুখ দিয়ে গরম বাতাস বের হচ্ছে। আখলাক বলল, মীরা, ভয় লাগছে? মীরা বলল, সামান্য লাগছে, তবে যতটা লাগবে ভেবেছিলাম ততটা লাগছে না। আই এম এনজয়িং দ্য গেম। মীরা, চোখ বন্ধ করে রাখো। আমি এক্ষুনি গাড়ি নিয়ে ট্রাকটার সামনে চলে যাব। তারপর ট্রাকটাকে পাশ কাটিয়ে উল্টো দিকের মাঠে গাড়ি নিয়ে যাব। খানিকটা ফাঁকা জায়গা পাওয়া গেছে, কাজেই কোনো সমস্যা নেই। বিসমিল্লা বলতে চাইলে বলতে পারো। রেডি, গেট, সেট, গো। গাড়ি ঝড়ের মতো ট্রাকের সামনে চলে গেল। মীরা কোনো দিকে তাকাচ্ছে না। সে তাকিয়ে আছে হতভম্ব ট্রাক ড্রাইভারের দিকে। ট্রাক ড্রাইভার এমন বিস্ময়কর দৃশ্য অনেক দিন দেখেনি। মীরাদের গাড়ি রাস্তার পাশের ফাঁকা জায়গাটায় কাত হয়ে আছে। মীরা এবং আখলাক সাহেব দুজনই গাড়ির বাইরে। 20-25 গজ দূরে ট্রাকটা থেমে আছে। মীরাদের ঘিরে ছোটখাটো একটা ভিড়। আখলাক সিগারেট টানছেন, তার মুখ বিষণ্ণ। তিনি ট্রাক ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, ভাই, হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেছে। চোখের সামনে দেখি অন্ধকার। এরপর আমার কি হয়েছে কিছুই মনে নাই। আপনি যে হার্ট ব্রেক করতে পেরেছেন, এটা বিরাট ব্যাপার। ট্রাক ড্রাইভার অল্প বয়সী। এত বড় বিপদের মুখোমুখি সে সম্ভবত এর আগে কখনো হয়নি। তার চোখে ঘোর লেগে আছে। সে পিচ করে থুথু ফেলল। আখলাক সিগারেটের প্যাকেট ট্রাক ড্রাইভারের দিকে বাড়িয়ে দিতে দিতে বললেন, নেন ভাই, আমার কাছ থেকে একটা সিগারেট খান। ট্রাক ড্রাইভার সিগারেট নিতে নিতে বলল, আপনি ভালো ড্রাইভার। আমি হার্ট ব্রেকডাউনের আগেই আপনি গাড়ি নিয়ে মাঠে নামছেন। শখের ড্রাইভার, এই কাজ পারব না। আখলাক বললেন, আল্লাহ বাঁচাই দিয়েছে। ট্রাক ড্রাইভার বলল, এইটা সত্য। আল্লাহ না বাঁচাইলে বাঁচা সম্ভব না। আপনার কি হয়েছিল বললেন? আন্ধার দেখছেন? জি, অন্ধকার। হঠাৎ সব অন্ধকার হয়ে গেল। এর নাম আন্ধি লাগা। মাঝে মাঝে গাড়ির ড্রাইভাররা আন্ধার দেখে। বেশিরভাগ সময় রাইতে হয়। হাই বিম দিয়া হেডলাইট জ্বালাইয়া চলতেছেন, হঠাৎ মনে হইব হেডলাইট নিভা। চোখে কিছুই দেখা যায় না। চোখের উপর পর্দা পইরা যায়।
আকলাক বললেন, আপনার দেরি করাই দিলাম, আপনি চলে যান। আমি এখানে কিছুক্ষণ থাকব, মাথাটা ঠান্ডা হলে তারপর যাব। চা খান, গরম চা খেলে উপকার হবে। আর ভাই সাহেব শুনেন, বাড়িতে গিয়া একটা মুরগি সদ্গা দেন। আকলাক কপালের ঘাম মুছতে মুছতে বললেন, মুরগি সদ্গা অবশ্যই দেব, যাই দেখি চায়ের দোকান পাই কিনা। ট্রাক ড্রাইভার বলল, একটু সামনে গেলেই পাইবেন, ইদ্রিসের একটা দোকান আছে, ভালো চা বানায়। ধন্যবাদ, দেখি ইদ্রিসের দোকানেই যাই। আপনি কি আরেকটা সিগারেট নেবেন? মীরা ইদ্রিসের দোকানের সামনে একটা বেঞ্চিতে বসে আছে। আকলাক চা খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আকলাক বললেন, মীরা, তোমার অসুস্থ ভাবটা দূর হয়েছে না? মীরা বলল, হ্যাঁ। সত্যি সত্যি দূর হয়েছে না এমনি বলছো? সত্যি সত্যি দূর হয়েছে। আমার ঝাঁকি চিকিৎসা কেমন দেখলে? ভালো। আমি তোমার সাহস দেখেও মুগ্ধ হয়েছি। আমি কল্পনাও করিনি তুমি রাজি হবে এবং শেষ পর্যন্ত চোখ খোলা রেখে তাকিয়ে থাকবে। আমি সাহসী মেয়ে, অবশ্যই তেলাপোকা দেখে এখনো ভয় পাই। আকলাকের চা শেষ হয়েছে। তিনি আরেক কাপ চা নিতে নিতে বললেন, মীরা, তোমাকে নিয়ে আমি আজ যে বেড়াতে বের হয়েছি তার একটা কারণ আছে। কারণটা বলবো? বলো। গাড়িতে যেতে যেতে বলি নাকি এখানেই বলবো? এখানেই বলো। এখানের পরিবেশটা তো আমার কাছে খারাপ লাগছে না। রাস্তার পাশে গ্রাম্য ধরনের চায়ের দোকান, আকাশ মেঘমেদুর, এই রোদ এই মেঘ। আমার শরীরটাও এখন ভালো। শরীরটাকে নতুন কেনা গাড়ির মতো ফিট মনে হচ্ছে। মনের অবস্থা কি? মনটা কি ফিট? আমার মন সবসময় ফিট। শরীর খারাপ থাকলেও ফিট, শরীর ভালো থাকলেও ফিট। আমার মনের সঙ্গে শরীরের সম্পর্ক নেই। বলো তোমার কথা। আমি বিয়ে করার কথা ভাবছি। কেন? বয়স হয়েছে সেই কারণেই বোধহয়। রাত দুপুরে ঘুম ভাঙলে খুবই লোনলি লাগে। কথা বলার মানুষের জন্য মন টানে। তোমার বিছানার পাশেই তো টেলিফোন, একগাদা নাম্বার তোমার মুখস্থ। যে কাউকে টেলিফোন করলে সে খুব আগ্রহ নিয়ে তোমার সঙ্গে কথা বলবে। যার সঙ্গে কথা বলবো তাকে ছুঁতে ইচ্ছা করে। মুখে কথা বলবো, কিন্তু একটা হাত থাকবে তার গায়ে। তুমি মেয়ে বলে আমার ফিলিংসটা বুঝতে পারছো না। পুরুষদের এই ফিলিংস শুধুমাত্র পুরুষরাই বুঝতে পারে। মীরা বলল, তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। গভীর রাতে তোমার যদি কথা বলতে ইচ্ছা করে, তুমি টেলিফোনে তোমার পছন্দের কোনো মেয়ের সঙ্গে কথা বলবে। তখন গায়ে হাত রাখার জন্যে তোমার কাজের মেয়েটিকে রাখবে সামনে। সাপও মরল, লাঠিও ভাঙল না। আকলাক বললেন, তোমাকে সরাসরি কথাটা বলি, জল স্পর্শ না করে জলের ওপর উড়াউড়েই আমার ভালো লাগছে না। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। কেন? তুমি কি আমার প্রেমে পড়েছ? না, আমি তোমার প্রেমে পড়িনি। প্রেমে কিভাবে পড়তে হয় আমি জানি না। তোমাকে আমার পছন্দ, এইটুকু বলতে চাই। বেশ পছন্দ। মেবি তোমার শরীরটাই আমার পছন্দ। তোমাকেও আমার পছন্দ। তাহলে বিয়েতে বাধা কোথায়? মীরা বলল, বাধা আছে, বিশাল বাধা। সেই বাধাটা হলো শুভ্র। শুভ্র বাধা হবে কেন? ইজ শি ইন লাভ উইথ ইউ? না, শুভ্রর স্বভাবও অনেকটা তোমার মতো। সেও কাউকে ভালোবাসতে পারে না। শুভ্রর সঙ্গে তোমার অনেক মিল আছে। আকলাক শান্ত গলায় বললেন, হ্যাঁ, তা আছে। আমরা দুজন সম্পূর্ণ দুমেরুতে বাস করছি। তারপরেও আমাদের মধ্যে অনেক মিল আছে। একটা সময় ছিল যখন আমি খারাপ পাড়ায় রাত কাটাতাম, নেশা টেশা করতাম। এখন শুনছি শুভ্রও তাই করছে। শুভ্রর সাম্প্রতিক কাণ্ডকারখানা কি তুমি জানো? হ্যাঁ, জানি। মীরা হাসতে হাসতে বলল, চলো গাড়িতে উঠি। তোমার সঙ্গে লং ড্রাইভে এসে খুব ভালো হয়েছে। শরীরটা ঘেমে গেছে। আমার নিজের শরীরটার জন্য ঝাঁকি দরকার ছিল। আমি শরীর নির্ভর মানুষ। আমার শরীর চলে যাওয়া মানে সবই চলে যাওয়া। থ্যাংক ইউ। ইয়াসিন সাহেব ঘুমোতে যাবার প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতি পর্ব বেশ দীর্ঘ। দাঁত ব্রাশ করেন, সুতা দিয়ে ফ্লস করেন, গরম পানি দিয়ে হাত মুখ ধোন, মেপে মেপে 1.5 লিটার পানি খান। পানি খাবার পর এক প্যাক রেড ওয়াইন খান। তার মদ্যপানের নেশা নেই। রেড ওয়াইন খান হার্ট ঠিক রাখার জন্যে। ওষুধ হিসেবে রেড ওয়াইন খেতে হয় ঘুমোতে যাবার আগে। এইসব নিয়মকানুন পেয়েছেন ন্যাচারাল হিলিং নামের একটা বিখ্যাত বই থেকে।
বইটি তিনি আমেরিকা থেকে এনেছেন। সেখানে এই বই 2 মিলিয়ন কপি বিক্রি হয়েছে। 2 মিলিয়নের একটি আছে তার কাছে। শুধু যে আছে তা না, তিনি বইটা মন দিয়ে পড়ছেন, নিয়মকানুন মেনে চলছেন। নিজস্ব কিছু নিয়মও তার সঙ্গে যুক্ত করেছেন, যেমন ঠিক ঘুমোতে যাবার আগে আগে নিম গাছের ডাল দিয়ে শেষবার দাঁত মাজেন। ঘুমোতে যাবার সব প্রস্তুতি তিনি শেষ করেছেন। নিম গাছের ডাল দিয়ে দাঁত মাজা শেষ হয়েছে। এখন তিনি অপেক্ষা করছেন যে 2 গ্লাস পানি খেয়েছেন সেই পানি বের হয়ে যাবার জন্যে। পেট ভর্তি পানি নিয়ে ঘুমোতে গেলে মাঝরাতে ঘুম ভাঙবে। একবার ঘুম ভাঙলে তার আর ঘুম আসে না। একা জীবনযাপন করার এই সমস্যা। একাকিত্বটা ধরা পড়ে শুধু রাতে ঘুম ভাঙার পর। দরজার পর্দা সরিয়ে মীরা ঢুকল। বাবার সামনে বসতে বসতে বলল, আজকের মতো ন্যাচারাল হিলিং ট্রিটমেন্ট কি শেষ হয়েছে? ঘুমোতে যাচ্ছ না কেন? অপেক্ষাটা কিসের? শেষ বাথরুম এখনো হয়নি? না, গল্প করতে এসেছি। বিশেষ কোনো গল্প? হ্যাঁ, আমি বিয়ে করতে যাচ্ছি বাবা। সেই ভাগ্যবান মানুষটাকে আমি চিনি? শুভ্র? না, শুভ্র না, আর্কিটেক্ট আখলাকুর রহমান। মন স্থির করে ফেলেছিস? হ্যাঁ। বিয়েটা কবে? আগামীকাল। দুজনে মিলে কোন একটা কাজে অফিসে যাব। তুমি হবে সাক্ষীদের একজন। কোনো উৎসব হবে না? না, এই বিয়ে টিকবে না বাবা। কাজেই হাস্যকর উৎসবের কোনো অর্থ হয় না। যে বিয়ে টিকবে না সেই বিয়েটা না করলে হয় না? হয় না। বিয়েটা করতে চাচ্ছিস কেন? জানি না কেন। না জেনে তুই কিছু করবি বিশ্বাস হচ্ছে না। মীরা ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, বাবা আমি জানি, কিন্তু তোমাকে বলতে চাচ্ছি না। আমার মেয়ে তাহলে বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ। মাই গুড উইশেস ফর ইউ। মীরা উঠে দাঁড়ালো, আবার বসে পড়ল। মীরা বলল, বাবা শোনো, ছোটবেলা থেকে আমি তোমাকে নিয়ে একটা খেলা খেলতাম। খেলাটার নাম দিয়েছিলাম মার্কিং গেম। বিভিন্ন সময়ে বাবা হিসেবে তোমাকে নাম্বার দিতাম। 100-র ভেতরে নাম্বার দেওয়া হতো। সবসময় তুমি আমার কাছ থেকে কম নম্বর পেতে। 100-তে 40-এর উপর নম্বর আমি তোমাকে কখনোই দিতে পারিনি। সরি টু হিয়ার দ্যাট। আজ তোমাকে আমি শেষবারের মতো নাম্বার দিতে এসেছি। কাল আমার বিয়ে হয়ে যাবে। আমি আর কখনোই তোমাকে নাম্বার দেব না। তোমার পরীক্ষা শেষ। শেষ পরীক্ষায় কত পেলাম রে মা? শেষ পরীক্ষায় আমি তোমাকে দিলাম 100-তে 110। 100-তে 100 তুমি এমনিতেই পেয়েছ। 10 আমি দিলাম নিজের থেকে, খুশি হয়ে। মীরা কাঁদছে। ইয়াসিন সাহেব অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন। ক্রন্দশ্রী কন্যাকে তার দেখতে ইচ্ছা করছে না। কন্যার ক্রন্দশ্রী রূপের সঙ্গে তার পরিচয় নেই। কফি খাবি মা? আজ বিশেষ এক রাত, কাজেই ন্যাচারাল হিলিং বইয়ের নিয়ম ভঙ্গ করে কফি খাওয়া যায়। কফি খেতে খেতে গল্প করা। কফি খেতে ইচ্ছা করছে না বাবা। ইচ্ছা না করলেও খা। মীরা বলল, তুমি বসো, আমি বানিয়ে আনছি। ইয়াসিন সাহেব বললেন, ঘরে না বসে ছাদে বসলে কেমন হয়? আকাশে চাঁদ আছে কিনা জানি না। চাঁদ থাকলে খুব ভালো লাগবে। আমার সিঁড়ি ভেঙে ছাদে উঠতে ইচ্ছা করছে না। তোমার যখন ইচ্ছা চলো। আকাশে চাঁদ নেই, আর থাকলেও চাঁদ দেখা যেত না। আকাশ মেঘে ঢাকা। বাতাস দিচ্ছে। বাতাস মেঘ উড়িয়ে নিয়ে যাচ্ছে না, বরং আরও মেঘ জড়ো করছে। ইয়াসিন সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, আজ প্রচণ্ড বর্ষণ হবে বুঝলি মীরা। এসি ঘরে বাস করার জন্যে ঝুম বৃষ্টি কখনো বুঝতেই পারি না। আমি ভেবে রেখেছিলাম তোর বিয়ের পর গ্রামে গিয়ে থাকব। টিনের ঘর থাকবে, টিনের ছাদে বৃষ্টি। অসাধারণ ব্যাপার। আমার কারণে তোমার এই শখ মিটাতে পারছিলে না? তা না, তবে তুই নিশ্চয়ই আমার সঙ্গে গ্রামে গিয়ে থাকতে রাজি হতি না? মীরা কফিতে চুমুক দিতে দিতে বলল, গ্রামে টিনের ঘরে গিয়ে থাকার শখটা তোমার না বাবা, এই শখটা মার। তুমি যাচ্ছ তার শখ মিটাতে। ইয়াসিন সাহেব চুপ করে রইলেন। মীরা বলল, আমার খুব জানতে ইচ্ছা করে, মার প্রতি তোমার এই ভালোবাসা কতটুকু সত্য? সত্য হবে না কেন? সত্য না হবার সম্ভাবনা আছে। মানুষ অনেক সময় দায়িত্ব পালনের মতো ভালোবাসে। সে বিশ্বাস করে তার ভালোবাসা সত্য ও সুন্দর। আসলে তা না। ইয়াসিন সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আমি তোর মতো জ্ঞানী না মা। তোর কথা সত্যিও হতে পারে। তবে তোর মা প্রায় বলতো গ্রামের টিনের ঘরে বর্ষা কাটাতে। কথাটা আমার মাথার মধ্যে ঢুকে গেছে। সত্য ভালোবাসার কারণে ঢুকেছে না দায়িত্ব পালনের জন্য ঢুকেছে
তা জানি না, জানতেও চাই না। শুনছিলেন হুমায়ূন আহমেদের উপন্যাস শুভ্র। পড়ছিলাম এর ৭ম পর্ব। উপন্যাসটি শুনে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আপনারা একটু জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত যদি শুনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর শেয়ার করতে পারেন যারা এখনো গল্প শুনছে না কিন্তু গল্প শুনতে আগ্রহী, গল্প ভালোবাসে, তাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।